প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম উপদ্রুত এলাকা। এখন শুরু করছি চতুর্থ অংশ। প্রায় সমান টাকায় গচ্ছা গেছে আমার। জোস মুডি, ডক্টর কেন্ট, ওয়েন্ডেল লুইস আর তোমার কাছ থেকে টাকাটা জিতেছি। ভেবো না আবার তা আদায় করে নেব আমরা। সহসা সিদ্ধান্ত নিয়ে ফেলল রসার। ঘোড়াটা আমি কিনব। গত রাতে জেতা $500 দিয়ে। আলেকজান্ডারকে পেয়ে গেছো তুমি। একটা স্যাডলও লাগবে আমার। আলেকজান্ডারের স্যাডলটা এমনিতেই পাবে। রসার দাম মিটিয়ে দেওয়ার পর রসিদ লিখে দিল জোলিস। কোনোভাবেই ফাঁদে পড়ার অনুভূতিটা দূর করতে পারছে না রসার। কিন্তু আলেকজান্ডারকে পেতে চেয়েছিল, সেজন্য ন্যায্য দামই দিয়েছে। ঘোড়ার পিঠে স্যাডল চাপিয়ে উঠে বসল রসার। বেরিয়ে এলো রাস্তায়। তাকিয়ে তাকিয়ে দেখল জলিস। দুলকি চালে খোলা প্রান্তরে চলে এলো রসার। তারপর আস্তে আস্তে গতি বাড়ালো। এত দ্রুত গতির ঘোড়া কখনো হাঁকায়নি রসার। আবার যখন গ্রেট প্লেন্সের পথ ধরল, তখন কেবল স্বাভাবিকের তুলনায় কিঞ্চিত দ্রুত শ্বাস নিচ্ছিল ঘোড়াটা। আস্তা বলে চলে এলো রসার। জলিস চলে গেছে। অসলার অ্যামোসের হাতে আলেকজান্ডারকে তুলে দিল। একটুও বাড়িয়ে বলনি তুমি এটা সম্পর্কে। হ্যাঁ মিস্টার রসার, দলাই মলাই করে খেতে দাও ওকে। আস্তাবল থেকে বেরিয়ে শেরিফ ওয়েস পার্কারকে ওর দিকে এগিয়ে আসতে দেখল রসার। আলেকজান্ডারের পিঠে দেখলাম তোমাকে, বলল শেরিফ। লিস তোমাকে ওটার পিঠে চাপতে দিয়েছে দেখে অবাক হয়েছি। কিনে নিয়েছি আমি ঘোড়াটা। তীক্ষ্ণ চোখে রসারের দিকে তাকালো শেরিফ পার্কার। গ্রেট প্লেন্সের সবাই ঘোড়াটা কেনার চেষ্টা করেছে, বিক্রি করেনি লিস। কাল রাতে জুয়ার টেবিলে কিছু টাকা খুইয়েছ। বেশি? ঘোড়ার দাম হিসেবে যা দিয়েছি আমি। সেটা কত? হাসল রসার। তুমিও কি আলেকজান্ডারকে কিনতে চেয়েছিলে? কেন নয়? ঠিক আছে শেরিফ, $500 দিয়েছি আমি। টাকাটা কাল রাতে আমি জিতেছি, লিস হারিয়েছে। আমিও প্রায় এরকম দামই দিতে চেয়েছিলাম। লিস বোধহয় তোমাকে কোনো কারণে পছন্দ করেছে। তা নয়তো? নয়তো? চার্লি হডার আর জোশ মুডির সঙ্গে তাস খেলে লিস। কথাটার নিশ্চয় কোনো বিশেষ অর্থ আছে। মুখ বাঁকালো শেরিফ। ওদেরকে শহরের গণ্যমান্য লোক বলতে পারো তুমি। গতকাল ম্যাট কন্ডরের ওখানে পোকার খেলেছিল চার্লি হডার। হ্যাঁ, কিন্তু জোশ মুডি আর জো লিসের সঙ্গে খেলেও গোপনে। চিন্তিত চেহারায় মাথা দোলালো পার্কার। তুমি নির্বাচনের আগে এলে হয়তো তোমাকে মার্শাল বা শেরিফের পদে প্রতিদ্বন্দ্বিতা করানোর চেষ্টা করতো ওরা। কিন্তু নির্বাচন তো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তারপরেও তোমাকে নিজেদের পক্ষে রাখতে চাইছে ওরা। শেরিফ, বলল রসার। বারবার বিভিন্ন পক্ষের কথা বলছো তুমি। অনেকগুলো পক্ষ আছে নাকি এখানে? একটু যেন সতর্ক হয়ে উঠেছ তুমি রসার। তুমি কোন পক্ষে শেরিফ? ভালো প্রশ্ন। কথাটা নিজেকেও জিজ্ঞেস করেছি আমি। 2 মাস আগে এখানে আসার পর কেউ একজন শেরিফ পদে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিল আমাকে। কার পরামর্শ? ম্যাট কন্ডন নয়, তখন এখানে ছিল না সে। রুডের সেলুনের দিকে মাথা দোলালো পার্কার। কেন রুড? তোমার কষ্ট বাঁচাতে পরের প্রশ্নটার জবাব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রুড আর কন্ডর হলো চোরে চোরে মাস্তুতো ভাই। শুধু এটুকু বলতে পারি, কয়েক বছর আগে ডজ সিটিতে রুডের সঙ্গে আলাপ হয়েছিল আমার। ডজে ছিলে তুমি? ডেন্টন টেক্সাস থেকে গরুর পাল নিয়ে ওদিক দিয়ে ওয়াইয়োমিংয়ে
যাচ্ছিলাম আমি। ধূর্ত হাসল পার্কার। আর কোনো প্রশ্ন? মাথা নাড়ল রসার। মাত্র একদিনের পরিচয়ে অনেক বেশি প্রশ্ন করা হয়ে গেছে। ঠিক আছে, আমোদে গলায় বলল পার্কার। এবার একটা প্রশ্নের জবাব দেবে আমাকে। গ্রেট প্লেন্সে কেন এসেছো তুমি? মাথা নাড়ল রসার। গতকালের জবাবটা তোমার পছন্দ হয়নি? খুব একটা না। তাতে কি তোমার কিছু যায় আসে? না, কিন্তু অন্যদের আসতে পারে। ভাবছি মেরি ডনলির এখানে নাস্তাটা কেমন? সহজ কণ্ঠে বলল রসার। বেশ ভালো, আমিও যাব তোমার সঙ্গে। 12 উষ্ণ অভ্যর্থনা জানালো ওদের মেরি ডনলি। খানিকক্ষণের মধ্যেই রসার বুঝতে পারল মেরির গুণ সম্পর্কে বাড়িয়ে বলেনি পার্কার। গোটা কতক প্যানকেক শেষ করে হ্যাম হ্যাম আর ডিমের ফরমাশ দিল। গত কয়েক মাসে এত চমৎকার খাওয়া হয়নি ওর। ওরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পর রাস্তার উল্টো দিক থেকে এগিয়ে এলো ফ্লন, তার ঠোঁটে ক্রু হাসি। ম্যাট ফিরেছে, বলল সে। কি বলতে চাও? জিজ্ঞেস করল রসার। তোমার সঙ্গে কথা বলতে চায় সে। হোটেলে পাবে আমাকে। না, বলল ফ্লন। ওর কাছে যেতে বলেছে তোমাকে। বললাম তো, হোটেলে পাওয়া যাবে আমাকে। বেশ নামি লোক তুমি, বলল ফ্লন। কিন্তু পিস্তলটা খুলে রেখে দেখো, কিভাবে ম্যাটের কাছে নিয়ে যাই তোমাকে। পিস্তলটাই কেড়ে নেওয়ার চেষ্টা করো না কেন? চ্যালেঞ্জ করল রসান। শেরিফের উদ্দেশ্যে মুচকি হাসল ফ্লন। দেখলে তো শেরিফ, বেটা ঝামেলা পাকাতে চাইছে। আমার তো মনে হচ্ছে তুমি গায়ে পড়ে মারপিট বাঁধাতে চাইছো, বিস্তৃত কণ্ঠে বলল পার্কার। আমি? আশ্চর্য, আমার সঙ্গে তো অস্ত্র বলতে কিছু নেই। মাত্র 2 সপ্তাহ আগে একটা লোককে পঙ্গু করে দিয়েছ তুমি, খালি হাতে। আমার কোনো হাড় ভাঙতে পারবে না তুমি, আমুদে গলায় বলল রসার। আগেই সাবধান করে দিচ্ছি, আমাকে স্পর্শ করলেই গুলি খাবে। দেখলে শেরিফ? কন্ডরের কাছে ফিরে যাও, বলল শেরিফ। তাকে বলো মিস্টার রসার তার সঙ্গে দেখা করতে রাজি নয়। না, বলল রসার, আমি যাব। ফ্লনের ঠোঁট বেঁকে গেল। ঘুরে প্লাজার প্যালেসের দিকে এগিয়ে গেল সে। জিজ্ঞাসু দৃষ্টিতে পার্কারের দিকে একবার তাকিয়ে ফ্লনকে অনুসরণ করল রসার। সশব্দে দীর্ঘশ্বাস ফেলে ওর পিছু নিল শেরিফ। রসার গতি কমালো। ওর পাশে পৌঁছে গেল পার্কার। তুমি না গেলেও চলতো। কন্ডর আর তোমার কথা জানি। ক্যানসাসে পরস্পরের শত্রু ছিলে তোমরা। কন্ডরকে একদিন খুন করব আমি, বলল রসার। আজ নয়, স্থান আর কাল আমি স্থির করব, যখন আমি আর কন্ডর ছাড়া আর কেউ থাকবে না। ঠিক আছে রসার, তোমাদের শত্রুতার কারণ জানা নেই আমার, তবে শুনেছি। বাদ দাও শেরিফ। প্লাজার প্যালেসে পৌঁছলো ওরা। কোনো রকম দ্বিধা ছাড়াই দরজা খুলে ভেতরে ঢুকলো রসার। পেছনে পার্কারের পদশব্দ শোনা যাচ্ছে। সন্দেহ নেই ওর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছে এরা। সিম অ্যাকিন্স সহ 2জন লোককে দেখা যাচ্ছে বারে। কামরার ডান পাশে রয়েছে 2জন বন্দুকধারী, আর কন্ডরের অফিসের দরজার ঠিক এপাশে দাঁড়িয়ে আছে ফ্লন। দরজাটা খোলা। বিশাল রুমটার 3 দিক ঘিরে থাকা বেলকনি থেকে নিরাসক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আরও 3জন লোক। কামরার চারপাশে অবহেলার সঙ্গে নজর বুলিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল রসার। মাত্র কয়েক ফুট দূরেই রয়েছে সিম অ্যাকিন্স। তোমার বসকে আমার কথা বলো, নিজেই বলো গিয়ে। আমাকে খবর দিয়েছে সে। এতটা পথ নিজে এসেছি, বাকিটুকু যাও। পেছন থেকে গুলি করাই হয়তো তোমার স্বভাব, বলল রসার। কাজটা তোমার জন্য সহজ করে দিতে চাই না। তুমি ঝামেলা বাঁধাতে চাইছো রসার, তোমার সঙ্গে নয়। লড়াই করার মুরদ তোমার নেই। অতটা নিশ্চিত হও না।
রসারের দিকে চোখ রাঙিয়ে তাকালো অ্যাকিন্স। ইদানিং কারো মোকাবেলা করেছ বলে শুনিনি কিন্তু। খোঁচাটা পরিষ্কার, কিন্তু ওকে গান প্লেতে পরিচিত করার জন্যে এমন কিছু উচ্চারিত হবে জানতো রসান, যাতে ওকে খতম করে দেয়া যায়। তাই ও বলল, কন্ডার কথা বলতে বলেছে? আমি নিজেই বলছি। অফিস থেকে বেরিয়ে এলো কন্ডর। আফসা অভিবাদন জানালো রসারকে। রসার, আমার সঙ্গে দেখা করতে চেয়েছো তুমি, কন্ডর? শুষ্ক হাসি মুখে নিয়ে এগিয়ে এলো কন্ডর। তোমার কথা শুনেছি আমি। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমরা বন্ধু ছিলাম নাকি, কন্ডর? এটা নতুন শহর, নতুন বছর, নতুন ডিল। কাজ ঝাঁকালো কন্ডর। কথাটা তোমার মুখ থেকে বেরিয়েছে। তোমার ডিলে ভেজাল থাকতে বাধ্য, কন্ডর। কন্ডরের হাসি আরও আড়ষ্ট হলো। শেষ কথা বলে দিচ্ছ তুমি? ঠিক ধরেছ কন্ডর। এতগুলো সাক্ষীর সামনে আমাকে হত্যা করার সাহস হবে না তোমার, কিন্তু আমাকে অন্ধকারে আচমকা কায়দা করার চেষ্টা চালিয়ে যাবে তুমি। আমি জানি না, এও জানি শেষ পর্যন্ত তোমাকে খুন করব আমি। অনেক লোকের সামনেই কিন্তু হুমকি দিচ্ছ তুমি। রসারকে পেরিয়ে শেরিফ পার্কারের দিকে তাকালো কন্ডর। ওর কথা তুমি শুনেছ শেরিফ? শুনেছি, বলল শেরিফ। এক কদম সামনে বাড়ল সিম অ্যাকিন্স। আরে ওল্ড ম্যান, অনেক বড় বুলি কপসাচ্ছ তুমি। আর এগোতে পারল না সে। সজোরে তার মুখে আঘাত করল রসার। প্রথমে বারের সঙ্গে একটা টক্কর খেল অ্যাকিন্স, তারপর লুটিয়ে পড়ল মেঝে। গড়িয়ে উপর হয়ে হাঁটুতে ভর রেখে ওঠার প্রয়াস পেল। পিস্তল খুঁজছে তার হাত। পিস্তলটা সে বের করলেও এক লাথিতে সেটা দূরে পাঠিয়ে দিল পার্কার। এখানে বন্দুকবাজি চলবে না, বলল সে। নিজের অস্ত্র খাপমুক্ত করে চারপাশে নজর বোলালো। তোমার কুকুরগুলোকে সামলাও, মিস্টার কন্ডর। কন্ডরের হাসি অদৃশ্য হয়েছে। রসারের উপর থেকে চোখ না সরিয়েই ডান হাত নেড়ে ইশারা করল সে। তোমার কথা শুনলাম, রসার। আশা করি পরস্পরকে বুঝতে পেরেছি আমরা। ঘুরে দাঁড়ালো রসার, তারপর অবহেলা ভরে বেরিয়ে এলো প্লাজার প্যালেস থেকে। 13। প্লাজার প্যালেস থেকে সোজা হোটেলে চলে এলো রসার। নিজের রুমে ঢুকে দরজায় তালা আটকে দিল। কোট খুলে ডান হাত সামনে মেলে দিয়ে দেখল থরথর করে কাঁপছে ওটা। মাথা নাড়ল। সত্যিকার অর্থে বিপদে পড়েনি। ওর চোখে ধাঁধা লাগাতে অমন আয়োজন করেছিল মাত্র কন্ডর। নিজের সেলুনে প্রকাশ্যে দিবালোকে ওকে কখনোই হত্যা করতে যাবে না সে। রাতে হোটেলের করিডর কিংবা অন্ধকারে ছোড়া একটা গুলি কন্ডরের ট্রেডমার্ক। ব্রোকেন ল্যান্সে যেমন লোক ভাড়া করে এনেছিল আইডাহো থেকে, তেমন কিছুই করবে আবার। আইডাহোর আগন্তুকের কথা ভাবল রসার। গত শীতে মাসখানেক আইডাহোতে কাটিয়েছে রসার। হোল ইন দ্য ওয়াল কান্ট্রি থেকে সেপ্টেম্বরের শেষ দিকে টেড রবসন নামে এক লোক নিরুদ্দেশ হয়ে গেছে। এর বেশি জানতে পারেনি ও কিছু। কিন্তু টেড রবসন একটা নাম মাত্র। তাকে যারা চেনে তারা বর্ণনা দিতে পারেনি। আর তাদের পাওয়া রবসনের দেখা পাওয়ার মতোই কঠিন। কাউকে খুঁজে পেলেও কথা বলানো যেত কিনা সন্দেহ। বুট খুলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রসার। সারা রাত মাত্র কয়েক মিনিটের জন্যে ঝিমুনির মতো এলো কয়েকবার। বড্ড ক্লান্ত, কিন্তু ঘুম এলো না। চিন্তার ঝড় চলল মাথায়। প্লাজার প্যালেসের ঘটনা নয়, আগের রাতে হোটেল বারান্দায় অযাচিতভাবে ওর সঙ্গে কথা বলতে আসা মেয়েটার কথা ভাবছে। সুজান ট্রাভেনার। মেয়েটাকে চেনে 1 সপ্তাহও হয়নি, অথচ তার চেহারা
পুঙ্খানুপুঙ্খ মুখস্থ হয়ে গেছে। লিসা ব্রেনানের সঙ্গে অনেক মিল। না, হঠাৎ বলে উঠল রসার, চোখ কুঁচকে একপাশে কাত হলো। লিসা ব্রেনান মারা গেছে। জীবনে একমাত্র ওকেই ভালোবেসেছিল ও, ভালোবেসে যাবে। ও আর বেঁচে নেই। প্লাজার প্যালেসে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে জায়গাটা জরিপ করতে করতে বার ঘেঁষে ম্যাট কন্ডরের অফিসের দিকে এগিয়ে গেল কেন রুড। দরজা আটকান দেখে নক করল সে। এসো, আমন্ত্রণ এলো ভেতর থেকে। ভেতরে ঢুকে কন্ডরকে সুইভেল চেয়ার উল্টো দিকে ঘুরিয়ে বসে থাকতে দেখল রুড। নাগেট সেলুনের মালিক হ্যারল্ড প্রাইস এবং দ্য হাই কান্ট্রির ফ্রেড ওয়াগনার পিঠ সোজা চেয়ারে বসে রয়েছে। এসো কেন, এসো কেন, রুডকে স্বাগত জানালো কন্ডর। মিটিং শুরু হলো বলে। কাউন্সিল? তীব্র বিদ্রুপ ভরা কণ্ঠে জানতে চাইল রুড। তীব্র বিদ্রুপ ভরা কণ্ঠে জানতে চাইল রুড। মেয়রকে কি দেখতে পাচ্ছ এখানে? ডেভিড রসার এখন এ শহরে। আলোচনা শুরু করার ঢঙে বলল কন্ডর। কাল রাতে আমার ওখানে এসেছিল সে, জানালো রুড, ডাক্তার কেন্টের সঙ্গে। ওদের সঙ্গে যোগ দিতে দেরি করেনি সে, বলল কন্ডর। আমার ধারণা ওরাই ডেকে পাঠিয়েছে তাকে। কি লাভ হবে তাতে? জানতে চাইল রুড। রসারের কোনো অফিসিয়াল মর্যাদা নেই। নির্বাচন করে ফেলেছি আমরা। মার্শাল, জাজ আর শেরিফ আছে আমাদের পক্ষে। রসার বেচাল কিছু করলেই তাকে ফাঁসিয়ে দেব। রুডের ঠোঁট বেঁকে গেল। ওরা কিছুই করতে পারবে না। আমাদের আলোচনার মূল বিষয় তা নয়, ঘোষণা দিল কন্ডর। মুডিরা রসারকে আনাতে পারে, তবে আমার ধারণা আমরা মানে টাউন কাউন্সিল আর নির্বাচিত কর্তারা মিলে ওকে তাড়িয়ে দিতে পারবো। কিভাবে? জিজ্ঞেস করলো প্রাইস, নাগের সেলুনের মালিক। চিন্তিত চেহারায় সবার দিকে তাকালো কন্ডর। তারপর প্রিন্স আলবার্টের আড়াল থেকে একটা রিভলভার বের করলো। সবচেয়ে সেরা উপায়, বলল রুড। উদ্বিগ্ন চেহারায় কন্ডরের দিকে তাকালো প্রাইস। একান্ত বাধ্য না হলে আমি হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ঠোঁট চেপে ওয়াগনারের দিকে তাকালো কন্ডর। এখন পর্যন্ত মুখ খুলেনি সে। ফ্রেড, আমি হ্যারল্ডের পক্ষে, বলল ওয়াগনার। খুন খারাপি আমার পছন্দ নয়। দাঁড়াও, বাধা দিল রুড। আগেই এসবের ফয়সালা হয়ে গেছে। আমরা জোট বেঁধে একটা নির্বাচনে কারচুপি করেছি। আমরা জানি এখানেই আমাদের শেষ বড় দাও মারার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রেট প্লেন্সে আমাদের আখের গুছিয়ে নিতে হবে। তাই নেব। কেন? বলল কন্ডর। প্রয়োজনে আমি খুনোখুনি পর্যন্ত যেতেও রাজি, বলল ওয়াগনার। চমৎকার, আড়ষ্ট কণ্ঠে বলল কন্ডর। রসারকে তোমাদের চেয়ে ভালো চিনি আমি। লোকটা খুনি। ক্যান্সাসে নিজের প্রেমিকাকে হত্যা করেছিল সে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলে ফের সীমা অতিক্রম করবে। তখন তার উপর চড়াও হব। শহরের আইন আমাদের হাতে। আজ এ পর্যন্ত থাক, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ওয়াগনার। কপালে কুঞ্চন। দরজার দিকে পা বাড়ালো সে। দোরগোড়ায় পৌঁছে থেমে মাথা নাড়ল। তারপর বেরিয়ে গেল। ঠোঁটে ঠোঁট চেপে তাকে অনুসরণ করল প্রাইস। বাকি দুজন বিদায় নেওয়া পর্যন্ত অপেক্ষা করল রুড। তারপর কন্ডরের উদ্দেশ্যে বলল, আমাদের দুজনকেই সব সামাল দিতে হবে ম্যাট। মাথা নাড়ল কন্ডর। ব্যাপারটা ঠিক হলো না কেন? শহরটা খুব দ্রুত বেড়ে উঠছে। রোজই লোকজন আসছে। প্রতি মুহূর্তে ব্যবসা জমে উঠছে। আমাদের শক্তি প্রয়োজন হবে। প্রাইস আর ওয়াগনার ছাড়াও তো লোক আছে আমাদের আগেই এখানে এসেছে ওরা।
নবাগতদের লাইনে রাখতে ওদের প্রয়োজন হবে। রসারকে পথ থেকে সরাতেই হবে আমাদের। ওদের পক্ষে লড়ার লোক না পেলে এমনিতেই ঠিক হয়ে যাবে ওরা। কেন রুড যখন প্লেজার প্যালেস থেকে বের হচ্ছে, প্রায় সেই সময় জোস মুডি সিঁড়ি বেয়ে নিজের হোটেলের দোতলায় উঠে 4 নম্বর রুমে নক করল। ডেভিড, ডাকল সে। আমি জোস মুডি। নীরবতা। আবার নক করল মুডি। এবার বেড স্প্রিংয়ের কোকানি কানে এলো। নব ঘোরালো সে। ফলে সাড়া মিলল। রসারের কণ্ঠস্বর ভেসে এলো। 1 মিনিট। দরজা খুলে দিল রসার। হ্যালো জোস। ভেতরে ঢুকে দরজা আটকে দিল মুডি। কন্ডরের ওখানে ঝামেলা হয়েছে শুনলাম। তেমন কিছু না, অবহেলার সঙ্গে বলল রসার। কন্ডর আসলে শক্তি দেখাতে চেয়েছিল। হয়তো, বলল মুডি। পিঠ সোজা চেয়ারটা ঘুরিয়ে বসল সে। চিবুকটা রাখল চেয়ারের পিঠে। কন্ডরই পালের গোদা, তাই না? ব্রোকেন লাঞ্চে ছিল, মনে হয় এখানেও তাই। চিন্তিত চেহারায় মাথা দোলালো মুডি। কন্ডারি নির্বাচনের জন্যে ব্যাকুল হয়ে উঠেছিল। সব ব্যবস্থা করেছে। তার কথা মতো চলতে মেয়র বানিয়েছে আমাকে। নিজের বন্ধুদের করেছে কাউন্সিল সদস্য। আমি নামে মাত্র শহরের প্রধান, কিন্তু যে কোনো সময় ভোটাভুটিতে আমাকে হারিয়ে দিতে পারে ওরা। জাজ লোকটা কেমন? পিট মার্কট? বিস্তিসায় নাক কোচকালো মুডি। পূবের কোথাও একবার জুরির দায়িত্ব পালন করার সময় যা কিছু আইন শিখেছে সে। সেলুনেই বেশিরভাগ সময় কাটে তার। আর মার্শাল হর্নসিঙ্গার, ওর সম্পর্কে জানা আছে আমার। ইতস্তত করল রসার। শেরিফ সম্পর্কে বলবে? সে ঠিকই আছে, নিজের চরকায় তেল দেয়। তবে শুনেছি কেন রুড নাকি আনিয়েছে তাকে। এছাড়া আমি বলবো মানুষটা খারাপ নয়। থামল মুডি। ওসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা। এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা। আমরা তোমাকে আমাদের পক্ষে চাই। সেটা কোন পক্ষ? বিরক্তিসূচক একটা ভঙ্গি করল মুডি। সেলুন কিপারদের প্রতিপক্ষ, ভদ্র সমাজ। নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলছি না। আমরা ব্যবসায়ী সমাজ। গতরাতে এদের বেশ কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে তোমার। সাবধানে বলল রসার। আমি কোনো দল বা গোত্রের সঙ্গে যোগ দিতে যাচ্ছি না। কিন্তু কন্ডর তো তোমার জানের শত্রু, চেঁচিয়ে উঠল মুডি। মাথা দোলালো রসার। আগে যদি সে আমাকে হত্যা না করে, একদিন ঠিক তাকে খতম করব আমি। মাথা নাড়ল। কন্ডরের মতো লোকদের আমি ঘৃণা করি। যখন যেখানে সম্ভব ওদের বিরুদ্ধে লড়ব আমি, কিন্তু কোনো দলের সঙ্গে নিজেকে জড়াবো না। আমরা তেমন কিছু ভাবছি না, আড়ষ্ট কণ্ঠে বলল মুডি। মন্টানায় নজির আছে। ভার্জিনিয়া সিটি ভিজিল্যান্টস। মুডির দিকে তাকিয়ে রইল রসার। 64-তে ওদের প্রয়োজন হয়েছিল। গ্রেট প্লেন্সের যা চেহারা দাঁড়াচ্ছে, ভার্জিনিয়া সিটি আর আল্ডার গাছকে চা চক্রের মতো মনে হবে। ভিজিলার্স আমার পছন্দ নয়, ধীর কণ্ঠে বলল রসার। কেউই পছন্দ করে না, পাল্টা জবাব দিল মুডি। 64-তে ভিজিলার্সদের নেতৃত্ব দিয়েছিল কর্নেল স্যান্ডার্স। সেও পছন্দ করতো না, কিন্তু উপায় ছিল না। ডাকাতদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আইন। এখানেও কেউ ভিজিলার্সদের চায় না, কিন্তু তাই বলে চুপচাপ বসে থেকে চোর বাটপারের দলকে শহরটাকে দখল করে নিতে দেব? ভিজিলার্সদের আটকে রাখো, গম্ভীর কণ্ঠে বলল রসার। যতক্ষণ না। চুপ করে গেল ও। বাইরে জুতোর আওয়াজ, লাথি পড়ল দরজায়। পিস্তল হাতে ঝড়ের বেগে রুমে ঢুকলো জনি হর্নসিঙ্গার। ওল্ড ম্যান, চেঁচিয়ে বলল সে।
তোমাকে মাস্তানি করতে নিষেধ করেছিলাম আমি। কিসের কথা বলছো তুমি? জানতে চাইল রসার। খানিকক্ষণ আগে কন্ডরের সেলুনে গিয়েছিলে তুমি? মার্শাল বাধা দিল মুডি। দাঁড়াও, কন্ডরের সেলুনের ঘটনা আমি শুনেছি। আমিও শুনেছি। এই বেটা এসে লোকজনের গায়ে হাত তুলতে শুরু করেছে। আমার শহরে এসব চলবে না। তোমার শহর? প্রশ্ন মুডির। নির্বাচিত মার্শাল আমি, ক্ষীণ কণ্ঠে বলল হনসিঙ্গার। আমার কোনো বস নেই। এমনকি তুমিও আমার বস নও, মিস্টার মেয়র। তোমার ভুলটা শুধরে দেয়া উচিত, তপ্ত কণ্ঠে বলল মুডি। আমাদের সবারই বস আছে, জনগণ। জনগণ আমাকে ভোট দিয়েছে। তারা তোমাকে তাড়িয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। জনগণের কাছে দায়বদ্ধ তুমি। তাছাড়া আইন প্রয়োগ করা তোমার দায়িত্ব, তৈরি নয়। কেউ আইন ভঙ্গ করলে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু তাকে আদালতে হাজির করতে বাধ্য তুমি। ঠিক আছে, আমি তাহলে রসারকে গ্রেপ্তার করছি। বোকামি করো না, হনসিঙ্গার, ধমক দিল মুডি। কন্ডারও রসারের বিরুদ্ধে অভিযোগ আনতে যাবে না। তাকে জিজ্ঞেস করে দেখো। ক্রুব্ধ হনসিঙ্গার ইতস্তত করল। তোমাকে আগেই সাবধান করে দিয়েছি ওল্ড ম্যান। অবশেষে রসারকে বলল সে। তোমাকে এই শহরে দেখতেই চাই না আমি। যতক্ষণ আছো সাবধান থেকো। তোমাকে আমি থোড়াই পরোয়া করি। তোমার নাম ডাক আমাকে একটুও প্রভাবিত করতে পারেনি, বুঝেছ? বুঝেছি, ক্লান্ত কণ্ঠে বলল রসার। হিংস্র দৃষ্টিতে মুডির দিকে তাকালো এবার হনসিঙ্গার। বেরিয়ে গেল তারপর। সশব্দে নিঃশ্বাস ফেলল মুডি। এই হলো আমাদের আইন প্রয়োগকারীর হাল। বেরিয়ে গেল সেও। 14। প্লাজার প্যালেসের সামনে দাঁড়িয়েছিল বিশালদেহী ফ্লন। রসারকে হোটেল থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকের মেরি ডল ডনলির রেস্তোরাঁর দিকে যেতে দেখল সে। বিশ্রী হেসে প্যান্ট উঁচু করে রেস্তোরাঁর উদ্দেশ্যে পা বাড়ালো সে। ভেতরে ঢুকে দেখল কাউন্টারের একটা স্টুলে বসে মেরির সঙ্গে কথা বলছে রসার। বেশ আরামদায়ক জায়গা, জোরে বলল ফ্লন। ছিল, শীতল কণ্ঠে বলল মেরি, তুমি আসার আগ পর্যন্ত। তোমাকে এখানে আসতে মানা করেছিলাম আমি। অন্য জায়গাতেও খেতে পারি আমি, ধূর্ততার সঙ্গে বলল ফ্লন। কিন্তু এখানে খেতে আসিনি। পকেট থেকে দুটো রূপোর মুদ্রা বের করলো সে। $2 আছে আমার কাছে। এই $2 বিনিময়ে তোমার সেরা জিনিসটা চাই আমি। মুখ বাঁকালো সে। কিন্তু সেটা খাবার নয়। স্টুলের উপর পাই করে ঘুরল রসার। প্লন, শেষবার সাবধান করে দিয়ে তোমাকে বলেছিলাম। হ্যাঁ, শয়তানের মতো হেসে বলল ফ্লন। আমার সঙ্গে অস্ত্র না থাকলেও গুলি করবে আমাকে। আচমকা হাত বাড়িয়ে মুঠো ভর্তি করে ওটমিল নিয়ে রসারের মুখে ঠেসে দিল সে। এবার পিছিয়ে গেল এক কদম। কুৎসিত চেহারায় ক্রু হাসি খেলা করছে। এমন অপমান সহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। এক হাতে খাবার মুছতে মুছতে অন্য হাতে ফ্লনকে আঘাত করল রসার। আঘাতটা সহজেই হজম করল ফ্লন। বাহ বাহ, বলল সে। এ দেখছি লড়তে চায়। না ডেভ, চেঁচিয়ে উঠল মেরি ডনলি। এটাই চাইছে সে। দেরি হয়ে গেছে, সুরেলা গলায় বলল ফ্লন। আগে আমাকে মেরেছে সে। আগে বাড়ল ফ্লন। স্টুল থেকে পিছলে নেমে একটা চেয়ার আর টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো রসার। চেয়ারটা তুলে নিয়ে হাওয়ায় ঘোরালো। ফ্লনের মাথায় ভাঙল ওটা। কেঁপে উঠল বিশালদেহী মানুষটা, কিন্তু সামলে নিল। অন্য কেউ হলে নির্ঘাত লুটিয়ে পড়ত মাটিতে। হতাশায় গুঙিয়ে উঠল রসার। লাফিয়ে আগে বেড়ে সজোরে ঘুষি চালালো ফ্লনের চোয়াল বরাবর। কাঁধ পর্যন্ত কেঁপে উঠল ওর। এবার বাম হাতে ফ্লনের পেটে আঘাত করলেও তেমন বাধা পেল না। ইদানিং সম্ভবত ব্যায়াম ছেড়ে দিয়েছে লোকটা। থলথলে হয়ে উঠছে তার পেটের পেশি। আশান্বিত হয়ে উঠল রসান। ডান হাতে আবার পেটে আঘাত করলো। পরক্ষণে যেন মাথাটা ফেটে যাবার দশা হলো ওর।
ফ্লনের ঘুষি লেগেছে। পিছিয়ে একটা টেবিলের উপর আছড়ে পড়ল রসার। ভাঙা টেবিল সরিয়ে তেড়ে এলো ফ্লন। হাঁটুতে ভর দিয়ে সোজা হচ্ছিল রসার। ওর পেটে লাথি হাঁকালো সে। সামনে বেঁকে গেল রসারের শরীর। বাতাসের জন্যে হাঁসফাঁস করছে। এবার ওর মাথায় লাথি মারল ফ্লন। কাত হলো রসার, প্রায় অচেতন। ফ্লনের মোটা ঠোঁটে তৃপ্তির হাসি। আগে বাড়ল সে। লাথি মেরে মানুষ হত্যায় অনাবিল আনন্দ পায়। লাঞ্চ কাউন্টারের আড়াল থেকে উঠে দাঁড়ালো মেরি ডনলি। হাতে খুদে ডাবল ব্যারেল শটগান। মাজলটা উঁচু করে ছাতের দিকে একটা গুলি পাঠালো সে। রসারকে লাথি মারতে পা তুলেছিল ফ্লন। থমকে ঘাড় ফিরিয়ে তাকালো। নামা ওটা, ভারী গলায় বলল সে। এরপর তোমার মুন্ডু উড়িয়ে দেব, শীতল কণ্ঠে বলল মেরি। এর জন্যে পস্তাবে, বলল ফ্লন। নিরস্ত্র অবস্থায় ঠিকই পাবো তোমাকে। 3 পর্যন্ত গুনবো আমি। 1। দরজার দিকে হাঁটা ধরল ফ্লন। বুঝে গেছে কথার কথা বলেনি মেরি। ঠিক তার মাথা ঘুরিয়ে দেবে মেয়েটা। কবাট বন্ধ হবার পর নড়ে উঠল রসার। গোঙাচ্ছে। লাঞ্চ রুমের পেছন দিকে আশ্রয় নেয়া এক খদ্দেরের উদ্দেশ্যে শটগানের ইশারা করল মেরি। ডাক্তার কেনকে ডেকে আনো। 8 ঘন্টা পর রসারের মাথায় আয়োডিনের প্রলেপ লাগান শেষ করল ডাক্তার কেন্ট। এবার ব্যায়াম করতে মন চাইলে বলল সে, কোনো মন্টানা গ্রিজলির মোকাবেলা করো। ফোনের মতো আঘাত করবে না ওগুলো। আমাকে আবার স্পর্শ করার সুযোগ পাবে না ফ্লন, বলল রসার। লক্ষণ দেখা মাত্র তাকে গুলি করব আমি। হয়তো কন্ডর তাই চায়, বলল কেন্ট। গম্ভীর হয়ে গেছে। রসার তাকালো তার দিকে। হয়তো। স্বাভাবিক গতিতে গ্রেট প্লেন্স থেকে বেরিয়ে আসার পর আপন ইচ্ছায় আলেকজান্ডারকে এগোতে দিল রসার। 8 মাইল পথ পেরোনোর আগেই গতি বাড়িয়ে তুলল জানোয়ারটা। ঝড়ের বেগে ছুটল। মুখে ঠান্ডা বাতাসের ছোঁয়া পাচ্ছে রসার। এত চমৎকার ঘোড়ার পিঠে কখনো চাপেনিও, ভাবছে মনে মনে। হঠাৎ সামনে একটা ঘোড়ার উপস্থিতি টের পেয়ে আলেকজান্ডারের গতি কমালো রসার। ঘোড়সওয়ারের কাছাকাছি যাবার পর দেখল ওটা সুজান টাভেনার। ওকে চিনতে পেরে ঘোড়া একপাশে সরিয়ে নিল মেয়েটা। দায়সারাভাবে মাথা দুলিয়ে পাশ কাটিয়ে যাবার সময় রসারকে ডাকলো সুজান। মিস্টার রসার। ঝট করে আলেকজান্ডারকে থামালো রসার। ঘোরাতে যাচ্ছে, এগিয়ে পাশে চলে এলো সুজান। তুমি আসায় খুশি হয়েছি, পরিষ্কার গলায় বলল সে। আমি সে রাতের ঘটনার জন্যে দুঃখিত। ওসবের প্রয়োজন নেই কোনো। আমার মনে আছে, বলল সুজান। কারণ ঠিকই আজ করেছিলাম। আমি তোমার কাছ থেকে কথা আদায় করতে চাচ্ছিলাম। করেছিলে তুমি। আমি তোমার কাছ থেকে কথা আদায় করতে চাচ্ছিলাম। মিসেস টাভেনার, বলল রসার। আমি ঘুরতে বেরিয়েছি। সেফ এ নিয়ে আলাপ করলে ভালো হতো না? প্রথমবারের মতো সুজানকে হাসতে দেখল রসার। ঠিক আছে। ঘোড়া সামনে বাড়ালো সুজান। আলেকজান্ডারকে নিয়ে ওর পাশাপাশি এগোলো রসার। তুমি ঘোড়া নিয়ে বেরোবে ভাবিনি, মন্তব্য করল। বাড়িতে থাকতে ঘোড়া চালাতাম, জবাব দিল সুজান। সারাদিন কি আর হোটেলে বসে সময় কাটানো যায়? তারপর আবার যোগ করল, তোমার ঘোড়াটা বেশ। ঠিক ধরেছ, বলল রসার। এত ভালো ঘোড়া আর হাঁকাইনি আমি। নাম আছে কোনো? আলেকজান্ডার। আলেকজান্ডার? মৃদু হাসল সুজান। নাম হওয়া উচিত ছিল বোধহয় বুসেফেলাস। তোমাকে জড়িয়ে নানা কথা কানে আসছে আমার। মুখ বাঁকালো রসার। আমি কোনো বীর নই। একসময় পিস অফিসার ছিলাম, কিন্তু এখন? সামনে মাটিতে পোতা খুঁটিগুলোর দিকে ইঙ্গিত করলো। আমার সঙ্গে ওদিকে যাবে?
একটা জিনিস দেখাতে চাই তোমাকে। রসারকে অনুসরণ করে খুঁটির সারি বরাবর এগোলো সুজান। কয়েক মিনিট বাদে একটা ঘেঁষর টিভির চূড়ায় এসে দাঁড়ালো ওরা। একটা ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে নিজের বাড়ি বানাবো আমি, বলল রসার। বাকি দিনগুলো প্রত্যেক সন্ধ্যায় এই ঝর্ণা আর আমার নিজস্ব বান কোরাল আর চড়ে বেড়ান ঘোড়া দেখে কাটিয়ে দিতে চাই। ওখানটায় কোল্ট আর ইয়ারলিংদের ইয়ারলিংদের জন্য আলাদা কোরাল বানানোর কথা ভাবছি আমি। আবহাওয়া খারাপ হলেই বড় বান্নে চলে যেতে পারবে ওরা। পুরুষালী রানস, চিন্তিত চেহারায় বলল সুজান। হেন হাউস বা স্প্রিং হর্সের কথা বলনি তুমি, খেয়াল করেছি। না, বলল রসার, বলিনি। কেন? এখানে একা থাকার পরিকল্পনা করেছি আমি। আচ্ছা, বলে উঠল সুজান। এক মুহূর্ত নীরবতার পর আবার জানতে চাইল, কি নাম ছিল ওর? লিসা, জবাব দিল রসার কিছু বুঝে ওঠার আগেই। লিসা, পুনরাবৃত্তি করল সুজান। চমৎকার নাম। লিসা, আর তোমার মাঝে কি হয়েছিল জানতে চাওয়াটা কি অন্যায় হবে? না, কর্কশ কণ্ঠে বলল রসার। সবাই জানে ব্যাপারটা, পত্রিকায় খবর বেরিয়েছে। আমি হত্যা করেছি ওকে। মৃদু কোকিয়ে উঠল সুজান। অসম্ভব। কেন? আমি তো পেশাদার খুনি। যতদূর মনে পড়ে এটাই আমার জীবিকা। তুমি ল অফিসার ছিলে। একই কথা, ব্যাজ লাগালেই হত্যাগুলো কাণ্ডগুলো বৈধ হয়ে যায়। এই যা। কিন্তু লিসা? লিসা নিশ্চয় পত্রিকাওয়ালাদের মতে, সাবধানে বলল রসার। লিসা ব্রেনানের সঙ্গে বসকা হওয়ার পর ওকে হত্যা করেছিলাম আমি। বর্ষা বর্ষা হওয়ার পর ওকে হত্যা করেছিলাম আমি। পত্রিকাওয়ালাদের মতে, পুনরাবৃত্তি করল সুজান। কিন্তু আসল ঘটনাটা কি? সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়, ম্লান কণ্ঠে বলল রসার। লিসা আর আমার সম্পর্কটা কেবল আমরা দুজনই জানতাম, কিন্তু সবাই ভিন্ন কথা বলছে। তবে সত্যটা যেমন আমি জানি। একটু থামল রসার। মনে হয় ও জানতো। ঘোড়া ঘুরিয়ে নিয়ে ঝর্ণার কিনারা বরাবর এগোলো সুজান। উল্টো দিকে তাকিয়ে আছে। খানিক পর রসার যোগ দিল এসে। শহরে ফিরে যেতে চাও? হ্যাঁ, তোমার রাঞ্চটা চমৎকার হবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ। গ্রেট প্লেন্সের কাছাকাছি আসার পর সুজান বলল, লিসাকে নিশ্চয় অনেক ভালোবাসতে তুমি। কোনো জবাব দিল না রসর। দ্রুত ঘোড়া হাঁকিয়ে শহর পর্যন্ত এলো সুজান। ধীরেই এগোলো রসার। আলেকজান্ডারকে আস্ত বলে ঢোকানোর সময় সুজানকে দেখল না আশেপাশে। জোলিস নিজেই আলেকজান্ডারের দায়িত্ব নিল। পছন্দ হয়েছে? এমন দারুণ ঘোড়া জীবনেও দেখিনি। একই কথা আমারও, কাজ ঝাঁকালো লিস। আমার লোকসান, তোমার লাভ। 15। সলিটেয়ার খেলতে তাস সাজাচ্ছিল ম্যাট কন্ডর। এমন সময় তার অফিসে ঢুকলো ফ্লন। আমাকে ডেকেছ, বস? কয়েকটা কার্ড খেলার পর কন্ডর জিজ্ঞেস করলো, রসারের সঙ্গে মারপিট করেছ তুমি? সে অর্থে মারপিট বলা যাবে না। রেস্তোরাঁর মেয়েটার জন্যে রসারের মাথা ভাঙতে পারোনি তুমি। একদিন শটগানবিহীন অবস্থায় মাগিটাকে পাবো আমি। সেটাই ভালো হবে, বলল কন্ডর। তোমার জন্যে সুবিধাজনক। অবশেষে বুঝতে পারল ফ্লন। আমাকে কি করতে বলছো? রসারকে মেরে ফেলবো? তোমার সেই মুরুদ নেই। দুনিয়ার কাউকে ডরাই না আমি, ভারী গলায় বলল ফ্লন। খালি পিস্তল চালাতে জানি না, এই যা। একবার চেষ্টা করে দেখেছি। বিশাল হাতজোড়া তুলে দেখালো সে। আমার হাত দুটো অনেক বড়। রসার জ্বালা রসার জ্বালাচ্ছে, সহজ কণ্ঠে বলল কন্ডর। ও গুলি খাক চাই না, তবে শায়েস্তা করতে চাই। সকালে যেটা করতে গিয়েছিলে তুমি,
আবার ব্যাটাকে বাগে পেয়ে নি, সাগ্রহে বলল ফ্লন। না, এখনই তার খোঁজে যাচ্ছি আমি। তোমার সঙ্গে ফের লাগতে আসবে না সে, বাধ্য করব। না, বলল কন্ডর, ঘটনাটাকে স্বাভাবিক দেখাতে হবে। সেই যেন আগে হামলা করে তোমাকে। আজ সকালে তাই করেছিল সে। তার মুখে ওটমিল ঠেসে দেওয়ার পর মাথা নাড়ল কন্ডর। ও, তাকেই প্রথম আঘাত হানতে হবে। তা সে করবে না, প্রায় আর্তনাদ করে উঠল ফ্লন। এক লোককে চিনতাম আমি, বলল কন্ডর। খুবই সরল আর সাধারণ ছিল। প্রত্যেক রবিবারে গির্জায় চাঁদা তুলত আর সারাক্ষণ বাইবেলে মুখ গুজে পড়ে থাকতো। মদ সিগারেট কিছুই খেত না। কখনো মুখ খারাপও করতে দেখা যায়নি তাকে। হঠাৎ একদিন এক লোক এসে তার পোষা কুকুরটাকে লাথি মারে। ব্যাস, তাকে প্রায় খুন করে বসেছিল সাধু বেটা। অনেকেই পোষা জানোয়ারের জন্যে অমন মারমুখো হয়ে ওঠে। চিকচিক করে উঠল ফ্লনের দু চোখ। সন্ধ্যা 7:30টায় অফিস রুম থেকে বেরিয়ে এলো ম্যাট কন্ডর। চারপাশে নজর বুলিয়ে দেখল গি টাভেনার একটা টেবিলে বসে ফ্যারো খেলার জন্যে তাস সাজাচ্ছে। টাভেনার, ডাকলো সে। চোখ কুঁচকে তাকালো টাভেনার, তারপর টেবিল ছেড়ে এগিয়ে এলো। কি ম্যাট? বিশাল সোনার ঘড়ি বের করে সময় দেখলো কন্ডর। তোমার বন্ধু ডেভিড রসার কোথায় আছে দেখো। সে আমার বন্ধু হতে যাবে কেন? যাই হোক, খুঁজে বের করো ওকে। ঠিক 7:45 লিবারি আস্তবলে গিয়ে নিজের ঘোড়াটাকে দেখতে বলবে ওকে। বুড়ো কোচকালো টাভেনার। এ কাজে একজন বারটেন্ডার পাঠালেই পারো। তোমাকে পাঠাচ্ছি আমি, এখনই যাও। ম্যাট কন্ডরকে চুলোয় যেতে বলতে ইচ্ছা করলো টাভেনারের, কিন্তু সাহসে কুলালো না। প্লেজার প্যালেস থেকে বেরিয়ে গটমট করে হোটেলের দিকে এগোলো সে। লবিতে বসে সপ্তাহখানেক আগের সেন্ট পলের একটা পত্রিকা পড়ছে রসার। হোটেল ডেস্কের পেছনের ঘড়িটার দিকে তাকালো টাভেনার। 7:38। রসারকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো টাভেনার। সুজানের রুমের দরজায় টোকা দিল সজোরে। দরজা খুলল সুজান। তাকে পোশাক পরা অবস্থায় দেখে ভুরু কোচকালো টাভেনার। যাচ্ছ কোথায়? জানতে চাইল সে। নিচে ডিনার করতে। আরও আগেই খাওয়ার কথা ছিল তোমার। 8:30টার আগে ডাইনিং রুমের দরজা খুলে না। ঠিক আছে, যাও, ধমকে সুরে বলল টাভেনার। ঘুরে ফিরতে পথ ধরল সে। দরজা আটকে সুজানও আসতে পেছন পেছন টের পেল, কিন্তু তার জন্যে অপেক্ষা করল না। লবিতে এসে দেখল সময় হয়ে গেছে প্রায় 7:42। রসারের দিকে এগিয়ে গেল সে। আসতে বলে গিয়ে নিজের ঘোড়াটা দেখে আসো, ধমকে সুরে বলল টাভেনার। তীক্ষ্ণ চোখে তাকালো রসার। কেন? আমি বলছি তাই, জলদি যাও। উঠে দাঁড়ালো রসার। সুজান সিঁড়ি বেয়ে নেমে আসছে দেখতে পেল। একটু ইতস্তত করে হোটেল ছেড়ে বেরিয়ে এলো ও। ফাঁদ হতে পারে। ঘনায়মান অন্ধকারে লিভারি আস্তবলের উদ্দেশ্যে এগিয়ে গেল। রিভলভারের বাটের কাছে নড়াচড়া করছে হাতের আঙুল। আস্তবলের ভেতরে ম্লান আলো বিলোচ্ছে একটা লণ্ঠন। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে ম্লান আলোয় মেঝের উপর একটা অবয়ব দেখতে পেল। নাইট অসলার বুড়োটা। ফাঁদ। পিছু হটতে শুরু করলো রসার। হঠাৎ স্টলের একটা ঘোড়া ডেকে উঠল। মাটিতে আঘাত হানলো একটা খুর। ক্রুব্ধ খিস্তি করে উঠল কে যেন। আলেকজান্ডারের স্টল। রিভলভার আঁকড়ে ধরল রসার। আচমকা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল একটা ঘোড়া। আস্তবলের মেঝে আশ্রে পড়ল বিশাল একটা শরীর। মুহূর্তের জন্য থামলো আর্তনাদটা। তারপর আবার শোনা গেল। স্টল থেকে বেরিয়ে এলো ফ্লন। ম্লান আলোতেও তাকে চিনতে পারল রসার। লোকটার হাতে ছুরি। ফোটায় ফোটায় রক্ত ঝরছে ওটা থেকে। ফ্লন, কর্কশ শোনালো রসারের কণ্ঠস্বর। বিখ্যাত গান ফাইটার। রসারের দিকে তাকিয়ে মুখ ভাঙচালো ফ্লন। এইমাত্র তোমার ঘোড়ার রগ কেটে দিয়েছি।
হাত থেকে ছুরিটা ফেলে দিল সে। মারবে নাকি আমাকে? মুহূর্তের জন্য পেট গুলে উঠল রসারের। পরক্ষণে মহাক্ষিপ্ত হয়ে উঠল। কখন যে রিভলভার বের করে ট্রিগার টেনেছে বুঝতেই পারল না। গুলির শব্দে কেঁপে উঠল গোটা আস্তবল। টলছে ফ্লন, আমাকে গুলি করেছ তুমি। ঢোক গিলল সে। কর্নর বলেছিল। আর এগোতে পারল না লোকটা। উপর হয়ে পড়ল। বার দুই কেঁপে উঠল তার শরীর। তারপর স্থির হয়ে গেল। রসারের পেছনে ভিড় জমিয়েছে জনতা। টের পায়নি ও। আলেকজান্ডারের স্টলের দিকে আড়ষ্ট পদক্ষেপে এগিয়ে গেল। ফুলনের দুষ্কর্মটা দেখল। তারপর ঘোড়াটার মাথা বরাবর তাক করল রিভলভারের নল। দুবার ট্রিগার টেনে বেরিয়ে এলো। ওর বাহু আঁকড়ে ধরল জোলিস। হাই খোদা, বলল সে। ফুলনকে মেরে ফেলেছ তুমি। আলেকজান্ডারকে খোড়া করে দিয়েছে সে, অস্ফুট কণ্ঠে বলল রসার। স্টলের দিকে একবার তাকিয়েই শিউরে উঠে চোখ সরিয়ে নিল জোলিস। এমন একটা কাজ কিভাবে? দৌড়ে আস্তবলে ঢুকলো জনি হর্নসিঙ্গার, হাতে পিস্তল। অস্ত্র ফেলে দাও ওল্ডম্যান, চেঁচিয়ে বলল সে। ফেলো, নয়তো ব্যবহার করো। হাতের রিভলভারটার দিকে একবার তাকালো রসার। হর্নসিঙ্গারের দিকে চোখ গেল ওর। তরুণ গানফাইটারের মাঝে উত্তেজনা আর আগ্রহ দেখতে পেল। রসারকে হত্যা করতে চাইছে সে। রিভলভারটা হাত থেকে খসে পড়তে দিল রসার। এগিয়ে এলো হর্নসিঙ্গার। হতাশার সুরে বলল, হার মানলে তুমি। এবার ফ্লনের লাশটা চোখে পড়ল তার। ওকে খুন করেছ? হ্যাঁ, করেছি, বলল রসার। তোমাকে অ্যারেস্ট করা হলো, চিৎকার করলো হর্নসিঙ্গার। হাত তোলো। থামো হর্নসিঙ্গার, বলল লিস। রসারকে অ্যারেস্ট করতে পারবে না তুমি। আমাকে আটকাবে কে? তুমি, লিস? জোশ মুডিকে আসতে দেখে সেদিকে তাকালো সে। তুমি চেষ্টা করে দেখতে চাও মিস্টার মেয়র? তরুণ মার্শালের চোখের দৃষ্টি মুডির পছন্দ হয়নি। রসারের দিকে এগিয়ে এলো সে। তুমি বরং আত্মসমর্পণ করো ডেভিড, তাড়াতাড়ি বলল। পরে সুরাহা করা যাবে। বিশ্রী হাসিতে দাঁত বের করল হর্নসিঙ্গার। খুন করে ধরা পড়লে সাধারণ ফাঁসির দড়িতে ঝুলেই সুরাহা করতে হয়। এগিয়ে এসে রিভলভারের মাজল নাচিয়ে রসারকে ইশারা করল সে। চলো ওল্ডম্যান। লম্বা একটা দম নিয়ে দরজার দিকে পা বাড়ালো রসার। ওর বন্দুকটা তুলে নিয়ে পেছন পেছন এগোলো হর্নসিঙ্গার। সোজা জেলখানায়, হুকুম করল সে। একেবারে জন্যও হাত নামাবে না। জেল বিল্ডিংয়ে চলে এলো রসার। শেরিফ আর মার্শালের অফিসের পেছনে একটা মাত্র সেল রয়েছে। সেখানে ওকে ঢোকালো হর্নসিঙ্গার। জাজ না আসা পর্যন্ত এখানেই আরামে থাকবে তুমি, বিদ্রুপের সুরে বলল সে। সশব্দে দরজা আটকে তালা মেরে দিল। সেলের চারপাশে নজর বোলালো রসার। 9 ফুট বাই 12 ফুটের একটা কামরা। পেছন দেয়ালে একটা মাত্র জানালা রয়েছে। একজোড়া কাঠের ব্যাঙ পাতা। প্রত্যেকটার সঙ্গেই একটা করে নতুন ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে। এর আগে খুব বেশি আসামি থাকেনি এখানে। একটা ব্যাংকের উপর বসে পড়ল রসার। মগজ পরিষ্কার হয়ে আসছে এখন। খানিক আগের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলো। মাথা নাড়ল রসার। ওর ঘোড়াটাকে খোড়া করার পর ছুরি হাতে হামলা করতে আসছিল ফলন। না, ছুরিটা ফেলে দিয়েছিল সে। রসার রিভলভার বের করে গুলি করার মুহূর্তে আসলে নিরস্ত্র ছিল লোকটা। কিন্তু ফ্লনকে কি কখনো নিরস্ত্র বলা যাবে? তার হাত জোড়ায় মারাত্মক অস্ত্র। আজ সকালেই একবার তার স্বাদ পেয়েছিল রসার। মেরি ডনলি বাধা না দিলে হয়তো ওকে মেরেই ফেলত সে। দরজায় চাবি ঘোরানোর শব্দ হলো। কবাট খুলে যেতেই পার্কারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দোরগোড়ায়। ঘটনাটা কি রসার? জানতে চাইল সে। 10 মিনিটের মধ্যে 6 রকম গল্প শুনেছি আমি। তোমার কাছ থেকে আসল ঘটনাটা জানতে চাই। যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করলো রসার। সবশেষে যোগ করলো কাজটা কন্ডরের। ফ্লনকে আমার ঘোড়ার পায়ের রগ কাটাতে পাঠিয়ে টাভেনারের হাতে খবর পাঠিয়েছে, যাতে ফ্লনকে হাতে নাতে ধরতে পারি। কিন্তু তুমি নিশ্চিত নও? আমার মনে কোনো সন্দেহ নেই।
ভুরু কোঁচকালো পার্কার। জাজ মার্কটের কোর্টে কেমন শোনাবে তাই ভাবছি। শুনেছি মার্কট জাজ হিসাবে সুবিধার নয়। কাঁধ ঝাঁকালো পার্কার। কিন্তু কাউন্টিতে সে ছাড়া আর কোনো জাজ নেই। জুরি ট্রায়ালের ব্যবস্থা করা যায় না? তা হয়তো যায়, আমি ঠিক জানি না। পার্কারের চেহারায় কুঞ্চন দেখা গেল। আমাদের এখানে এখন পর্যন্ত মাতলামি বা গোলমালের কেস ছাড়া জটিল কোনো মামলা আসেনি। যা হোক, আমি দেখছি ব্যাপারটা। একটু ইতস্তত করল সে। তোমার বন্ধু বান্ধবরা আদালতে উপস্থিত থাকবে, চিন্তা করো না। তুমি শেরিফ? জানতে চাইল রসার। তুমি কি আমার বন্ধু? আমি শেরিফ, মৃদু কণ্ঠে বলল পার্কার। তারপর বিদায় নিল।